হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা অসাধারণ একটা চাইনিজ লাভ স্টোরি দেখব, যার নাম হচ্ছে স্টে উইথ মি, যেখানে আপনারা একটা সুন্দর হাই স্কুল লাভ স্টোরি দেখতে পাবেন। পাশাপাশি এই মুভিতে লং ডিস্টেন্স রিলেশনশিপে কি কি ধরনের ভুল বোঝাবুঝি হয় তার সবকিছু এই গল্পে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মাঝে মাঝে সুন্দর সম্পর্কগুলোতেও সামান্য কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, আর বিশেষ করে লং ডিস্টেন্স রিলেশনে থাকলে কষ্ট একটু বেশি পেতে হয়। তবে সবকিছুর পরে মনে ছোট্ট একটা প্রশান্তি নিয়ে আজকের ভিডিওটি আপনি শেষ করবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাচ্ছি। গল্পের শুরুতে আমরা জিহা নামের একটি মেয়েকে দেখতে পাই। সে আমাদের গল্পের প্রধান চরিত্র। সে আমাদের বলছিল, আমি 3 বছর ধরে আমাদের ক্লাসের একটা ছেলেকে অনেক পছন্দ করি, তার নাম হচ্ছে জাইসু। কিন্তু তাকে আমার ভালোবাসার কথা আমি কোনোদিন জানাতে পারিনি, কারণ হচ্ছে তাকে স্কুলের প্রায় সব মেয়েরাই পছন্দ করে। ক্লাসের অর্ধেক মেয়ে তাকে প্রপোজ করে ফেলেছে, কিন্তু জাইসু কারোর প্রপোজ অ্যাকসেপ্ট করেনি। এজন্য আমি তাকে কখনো প্রপোজ করার সাহস পাইনি, কারণ যাকে এত সুন্দর সুন্দর মেয়ে প্রপোজ করছে আর সে কারোর প্রপোজ অ্যাকসেপ্ট করছে না, তাহলে আমি তাকে প্রপোজ করলে সে আমাকেও রিজেক্ট করবে। তাই আমি তাকে আমার ভালোবাসার কথা জানাতে ভয় পাই। জাইসু আমাদের ক্লাসের ফার্স্ট বয়, খুব ভালো ছাত্র সে, এমনকি বিভিন্ন খেলাধুলাতেও সে অনেক ভালো। তার কথাবার্তায় এবং সবার সাথে সুন্দর ব্যবহার আর তার অ্যাটিটিউড আমাকে মুগ্ধ করে। জিহে এইসব কথাগুলো মনে মনে বলছিল। সে ক্লাসের এক কোনায় দাঁড়িয়ে এসব ভাবছিল। তখনই জাইসু চলে আসে তার বাসায়। তখন জিহে গুনগুন করে একটা গান গাইছিল। জাইসু তার গানটি শুনে ফেলে আর সে বলে, তোমারও এই সিঙ্গারের গানগুলো পছন্দ? জাইসু এমন ভাবে কথাটা বলল যার কারণে জিহে বুঝে যায় জাইসুরও এই সিঙ্গারের গান ভালো লাগে। এজন্য সে জাইসুকে ইমপ্রেস করার জন্য বলে, হ্যাঁ আমার এই সিঙ্গারের গান অনেক পছন্দ। এখন পর্যন্ত এই সিঙ্গারের যতগুলো অ্যালবামের সিডি বের হয়েছে আমি সবগুলো কিনেছি। জাইসু তখন বলে, কিন্তু এখন পর্যন্ত তো এই সিঙ্গারের শুধু একটা অ্যালবামই বের হয়েছে। এটা শুনে জিহে একটু অপ্রস্তুত হয়ে যায় আর সে চুপ হয়ে যায়। এরপর তাদের ক্লাস শুরু হয়। আমরা দেখতে পাই জাইসু একদম ফার্স্ট বেঞ্চে ক্লাস করার জন্য বসে আর জিহে বসেছে লাস্ট বেঞ্চে। এরপর আমাদের জিহের বেস্ট ফ্রেন্ড শাওকে দেখানো হয়। শাওকে তার একজন ক্লাসমেট সাইরি নামের একটি ছেলে অনেক পছন্দ করে, কিন্তু সাইরি এখনো শাওকে প্রপোজ করতে পারেনি। তবে সে সবসময় শাওয়ের বন্ধু হয়ে তার পাশে থাকার চেষ্টা করে। এর কিছুদিন পর জিহেদের ফাইনাল পরীক্ষা শুরু হয়। পরীক্ষার মাঝখানে জিহেকে বাইরে বের করে দেওয়া হয়, কারণ সে পরীক্ষায় আরেকজনের খাতা দেখে লিখছিল আর টিচার এটা ধরে ফেলেছে আর তাকে বাইরে বের করে দিয়েছে। কিছুক্ষণ পর জাইসু পরীক্ষার শেষ করে বাইরে এসে জিহের পাশে দাঁড়ায়। জাইসু তার পাশে দাঁড়িয়েছে জন্য জিহা অনেক লজ্জা পাচ্ছিল, কারণ তাকে পানিশমেন্ট হিসেবে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এজন্য তার জাইসুর সামনে একটু লজ্জা লাগছিল। এরপরের দৃশ্যে দেখা যায় জিহে তার বেস্ট ফ্রেন্ড শাওর সাথে সুইমিং করতে গিয়েছে। এখানে শাও তাকে বলছিল, তোমার জাইসুকে তাড়াতাড়ি প্রপোজ করে দেওয়া উচিত, কারণ কয়েকদিনের মধ্যেই ফাইনাল পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। তারপর জাইসু এই স্কুল পাশ করে অন্য কলেজে চলে যাবে। তখন তোমরা একে অপরের থেকে আলাদা হয়ে যাবে, আর তখন তোমাকে সারা জীবন আফসোস করতে হবে যে তুমি তোমার ভালোবাসার মানুষকে এত কাছ থেকে দেখেও তাকে কোনোদিন তোমার ভালোবাসার কথা জানাতে পারোনি। এসব শুনে জিহে এবার সিদ্ধান্ত নেয়, যাই হয়ে যাক না কেন সে এবার জাইসুকে প্রপোজ করবে। এরপর সে সুইমিং করার সময় সুইমিং পুলে একটা ডেটে লিখেছে তাদের স্কুলের বিদায় অনুষ্ঠানের দিন সে জাইসুকে তার ভালোবাসার কথা জানাবে। এরপর স্কুলের বিদায় অনুষ্ঠানের দিন চলে আসে, এই জন্য সকল স্টুডেন্টরা এটা সেলিব্রেট করছিল। এরপর জাইসু স্টেজে ওঠে, কারণ সে ক্লাসের ফার্স্ট বয় ছিল। আর তখন জাইসুকে স্টেজে দেখে জিহে তাকে বলে, আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই, যে কথাটা বলার জন্য আমি 3 বছর ওয়েট করেছি। আজ এই কথাটা না বললে আমি হয়তো আর কোনোদিন বলার সুযোগ পাবো না। সেই কথাটা হচ্ছে, এতটুকু বলার মাঝখানে জিহের স্পিকারে প্রবলেম হয়ে যায়, এজন্য সে আর বাকি কথাটা বলতে পারে না। আর জিহের কথার মাঝখানে স্পিকার নষ্ট হয়ে যাওয়ার জন্য সবাই এটা নিয়ে মজা ওড়াচ্ছিল, এজন্য জিহের সবার সামনে অনেক ছোট হচ্ছিল। ঠিক তখনই জাইসু তাকে বলতে শুরু করে, তুমি কি বলতে চাও আমি জানি না, তবে আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই। সেই কথাটা হচ্ছে, আমি তোমাকে অনেক পছন্দ করি। আমি জানি না তুমি আমাকে পছন্দ করো কিনা, কিন্তু তুমিও যদি আমাকে পছন্দ করো তাহলে আমি এক আকাশ পরিমাণ খুশি হব। এটা শুনে জিহে টাসকি খেয়ে যায় আর সে জাইসুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে যে হলো কি এটা। সে জাইসুকে প্রপোজ করতে এসেছিল, উল্টো জাইসু তাকে প্রপোজ করে দিল। তখন এখানে আমরা শাওকে দেখতে পাই। সেও অনেক খুশি ছিল যে জাইসু তার ফ্রেন্ড জিহেকে আজ প্রপোজ করেছে। তাই তখনই তার কাছে তার ফ্রেন্ড সাইরি আসে আর আজ সে তাকে প্রপোজ করে দেয়।
সে বলে আমি তোমাকে অনেক পছন্দ করি। এটা শুনে সে শুধু সাইরিকে দেখতেই থাকে, সে তাকে হ্যাঁ না কিছুই বলে না। এরপর দেখা যায় জিহে আর জাইসু একসাথে স্কুল থেকে বাড়ি ফিরছে। জিহে জাইসুর পাশে হাঁটতে অনেক লজ্জা পাচ্ছিল, সে আজ জাইসুর দিকে তাকাতে পর্যন্ত পারছিল না, সে অন্যদিকে তাকিয়ে হাঁটছিল। এরপর বাসায় এসে সে অনেক খুশি ছিল, কারণ সে যাকে নিয়ে এতদিন স্বপ্ন দেখেছে আজ সে তাকে নিজে প্রপোজ করেছে। একটা মেয়ের কাছে এর থেকে খুশির আর কিছু হতে পারে না। এরপর সন্ধ্যায় জিহের ফ্রেন্ড শাও তার সাথে দেখা করতে আসে, আর সে তাকে বলে জাইসু তোমাকে পছন্দ করে, তাহলে সে স্কুলের শেষ দিন তোমাকে প্রপোজ করলো কেন? এখন তো তোমরা একে অপরের থেকে আলাদা হয়ে যাবে, তাই না? আচ্ছা, সে তোমাকে কেন পছন্দ করে? ওর পেছনে তো অনেক মেয়ে ঘোরে। জিহে এইসব কথার উত্তর দিতে পারছিল না। এরপর সে যখন তার পরিবারের সাথে ছিল তখনও তার মাথায় শাওয়ের ওইসব কথা ঘুরছিল যে জাইসু তাকে কেন পছন্দ করে। এর কারণ তো সে জানে না। এজন্য সে জাইসুর বাড়ির দিকে যেতে যেতে তাকে ফোন করে আর বলে আমি তোমার সাথে এখন দেখা করতে চাই, আমি তোমার বাড়ির দিকে আসছি। জাইসু বলে কেন, কি হয়েছে তোমার? জিহে বলে আমি জানতে চাই তুমি আমাকে কেন পছন্দ করো। জাইসু তখন বলে তুমি সত্যি জানতে চাও আমি কেন তোমাকে পছন্দ করি? জিহে বলে হ্যাঁ, আমি জানতে চাই। জাইসু তখন বলে স্কুলের সব মেয়েরা আমার সাথে নিচে থেকে কথা বলতে এসেছে, আমাকে ইমপ্রেস করার চেষ্টা করেছে, কিন্তু তুমি কোনোদিন আমার সাথে কথাই বলতে আসনি, সবার মতো চেষ্টামি করতে আসনি। এক কথায় তোমার অ্যাটিটিউড, মেন্টালিটি সবকিছুই ছিল সবার থেকে আলাদা। এজন্য আমার তোমাকে সবার চেয়ে আলাদা লাগতো, আর সেখান থেকে তোমার বিষয়ে আমার ইন্টারেস্ট জাগে। এরপর থেকে আমি তোমার উপর নিজের অজান্তেই লক্ষ্য করা শুরু করি। আস্তে আস্তে তোমাকে বুঝতে চেষ্টা করি। তুমি অনেক সহজ সরল এবং খুব লাজুক একটি মেয়ে। তুমি সবার সাথে কম কথা বলো এবং আস্তে আস্তে ছোট ছোট স্বরে কথা বলো। তোমার এই ছোট ছোট ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে, আর সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে তুমি কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলো না। এটা আমার অনেক ভালো লাগে, আর আমি সবসময় তোমাকে নিয়ে ভাবতাম। এভাবে ভাবতে ভাবতে কখন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি জানি না। এসব বলার সময় জাইসু তার দিকে ছুটে আসছিল। এক পর্যায়ে তারা একে অপরের সামনাসামনি পড়ে যায়। জিহে তখন বলে তুমি আমাকে প্রপোজ করলেই যখন এত দেরি করে করলে কেন? এখন আমরা তো আলাদা কলেজে চলে যাব। আচ্ছা, আমি আমার পরিবারকে বলে তোমার কলেজে ভর্তি হব। তুমি মেডিকেল কলেজে পড়বে, তাই না? আচ্ছা, আমিও সেখানেই ভর্তি হব। জাইসু বলে কিন্তু আমি তো তোমার সম্পর্কে এটা জানি যে তুমি ফাইন্যান্স পড়তে চেয়েছিলে, এটা তোমার স্বপ্ন। আমার জন্য তোমাকে মেডিকেলে ভর্তি হতে হবে না, আমি তোমার কলেজে ভর্তি হব। জিহে তখন বলে না না, তোমাকে আমার কলেজে আসতে হবে না, তুমি যেখানে পড়তে চাও ওটা তোমার স্বপ্ন। এখানে তারা এই বিষয়ে একে অপরের সাথে অনেক কথা বলার পর সিদ্ধান্ত নেয় তারা দুজন আলাদা আলাদা কলেজে ভর্তি হবে। জাইসু মেডিকেলে যাবে আর জিহে ফাইন্যান্স পড়বে, কারণ তাদের দুজনেরই এগুলো স্বপ্ন ছিল। আর এখন থেকে যেহেতু তারা আলাদা হয়ে যাচ্ছে, সেহেতু এখন থেকে তাদের সম্পর্কটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়ে যাবে। তারা একে অপরকে প্রায় 4 বছর দেখতে পাবে না, কারণ তাদের দুজনকে এই শহর ছেড়ে আলাদা আলাদা কলেজে চলে যেতে হবে। সেখানে তারা কলেজ হোস্টেলে থেকে পড়াশোনা করবে, আর জাইসু ঈশানগিলি নামের একটি শহরে পড়াশোনা করতে যাবে। সেখান থেকে জিহের কলেজের দূরত্ব হবে যেতে আসতে প্রায় 16 ঘন্টা। এর মানে তারা একে অপরের থেকে অনেক দূরে চলে যাচ্ছে। সেখানে তারা 4 বছরের জন্য দুজন দুজনের থেকে আলাদা হয়ে যাবে আর একে অপরকে দেখতে পাবে না। শুধু তাদেরকে দুজন দুজনের সাথে ফোনে যোগাযোগ করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে কথা দেয় তারা কেউ কারোর সাথে কোনোদিন যোগাযোগ নষ্ট করবে না, কেউ কারো ফোন লেট করে রিসিভ করবে না। তারা দুজনে এটা ভয় পায়, কারণ লং ডিস্টেন্স রিলেশনশিপে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে একটা যন্ত্র, মানে একটা ফোন। ফোনের ওয়াইফাইটা অফ করে দেওয়া মানে একে অপরের থেকে হারিয়ে যাওয়া। আবার কখন তাকে পাওয়া যাবে তার নিশ্চিত কোনো গ্যারান্টি নেই। যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন তারা এই ব্যাপারটা বুঝতে পারবেন। তো এখানে তারা একে অপরকে কথা দেয় যে তারা কেউ একে অপরের সাথে দূরত্ব করবে না। পরের দিন তারা আলাদা আলাদা কলেজে ভর্তি হওয়ার জন্য এই শহর থেকে চলে যাচ্ছিল। এজন্য তারা আলাদা আলাদা ট্রেনে উঠে পড়ছিল, কিন্তু এখানে তারা একে অপরকে না দেখে থাকতেই পারছিল না। এজন্য ওরা ট্রেনের জানলার কাছে এসে একে অপরকে দেখতে দেখতে শেষবার একে অপরের সাথে কথা বলে। এরপর যখন ট্রেন চলা শুরু করে তখন জিহে এবং জাইসু ট্রেনের সামনের দিকে ছুটতে শুরু করে একে অপরকে শেষবার আরেকটু দেখার জন্য। এরপর তারা একে অপরকে শেষবার চেয়ে দেখে। এরপর পৌঁছে যাওয়ার পর তারা একে অপরের সাথে অনলাইনের মাধ্যমে যোগাযোগ রাখতে শুরু করে। তারা পড়াশোনার ফাঁকে যতটুকু সময় পায় ততটুকু সময় একে অপরের সাথে কথা বলে। তাদের একে অপরের সাথে যেন অনেক কথা। সময় শেষ হয়ে যায়, কখনো তাদের কথা শেষ হয় না। তারা কলেজে যাওয়ার সময়, কলেজ ছুটির পর সবসময় একে অপরের সাথে জুড়ে থাকতো। এদিকে আমাদের সাইরিকে দেখানো হয় সে আজ ফুল হাতে আবার শাওকে প্রপোজ করতে এসেছে। সাইরি এখানে শাওকে বলে সেদিন তুমি আমাকে ভালোবাসো কিনা এ বিষয়ে কিছুই বলনি। শাও তখন বলে আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ তুমি অনেক খারাপ ছাত্র। তবে হ্যাঁ, তুমি যদি সামনের এন্ট্রান্স এক্সামে ভালো রেজাল্ট করতে পারো তাহলে আমি তোমার সম্পর্কে ভেবে
দেখব। এটা শুনে সাইরে অনেক খুশি হয় আর খুশিতে শাওকে বলে আমি এন্ট্রান্স এক্সামে অনেক ভালো রেজাল্ট করব, তুমি দেখে নিও। শাও তখন বলে ওকে, বেস্ট অফ লাক। এটা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে আমাদের জিহেকে দেখানো হয় সে আজ জাইসুকে অনলাইনে পাচ্ছে না। সে অনেকক্ষণ ধরে জাইসুকে মেসেজ করে রেখেছে, কিন্তু জাইসু অনলাইনে আসছে না। এমনকি জাইসু তার ফোন কলও রিসিভ করছিল না। জিহে একটু পরপর মেসেঞ্জারে ঢুকে চেক করছে জাইসু তার মেসেজ দেখেছে কিনা, কিন্তু অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পরেও জাইসু জিহের মেসেজ সিন করে না। জিহের জাইসুর রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়। তার এখন খুব কষ্ট হচ্ছে। তার মনে হচ্ছে জাইসু কি তাকে ভুলে গেল কিনা, সে অন্য কাউকে ভালোবেসে ফেলেছে, নাকি লং ডিস্টেন্সের জন্য তার জিহের প্রতি ইন্টারেস্ট কমে গেল। এমন ধরনের হাজারটা চিন্তা জিহের মাথায় আসছিল। ঠিক তখনই জাইসু তাকে কল করে বলে তুমি আমাকে এতগুলো মেসেজ করেছো, আমি অনেক সরি তোমার মেসেজের রিপ্লাই করতে পারেনি। আসলে আমার একজন বন্ধুর খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য রক্ত জোগাড় করতে হয়েছে, হসপিটালে বেডের ব্যবস্থা করতে হয়েছে। এসব নিয়ে আমি অনেক ব্যস্ত ছিলাম, আর আমি ভিড়ের মধ্যে থাকার জন্য তোমার কল মেসেজ খেয়াল করতে পারিনি। তার উপর আমার ফোনটাও সাইলেন্ট ছিল। তুমি আমাকে মিস করেছো, আমি খুবই দুঃখিত তোমার সাথে এতক্ষণ যোগাযোগ না রাখার জন্য। প্লিজ আমাকে মাফ করে দাও, আমাকে বোঝার চেষ্টা করো। এবার জিহে জাইসুকে বুঝতে পারে আর সে জাইসুকে এটার জন্য ক্ষমা করে দেয়। এরপর থেকে আবার আগের মতো সুন্দরভাবেই তাদের সম্পর্ক চলতে থাকে। তারা একে অপরের সাথে সময় পেলে অনেক গল্প করতে থাকে। একদিন তারা যখন একে অপরের সাথে ভিডিও কলে কথা বলছিল, তখন জিহে হঠাৎ জাইসুর পাশে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি জাইসুর সাথে খুব আপন আপন স্টাইলে কথা বলছিল। সে জাইসুর নাম ধরে ডাকছিল। এটা দেখে জিহের অনেক খারাপ লাগে। এরপর সে জাইসুর ফ্রেন্ডের মাধ্যমে সেই মেয়ের আইডি খুঁজে বের করে। এরপর সে তার আইডি থেকে তার পিক নিয়ে নিজের বান্ধবীদের দেখায়। জিহের বান্ধবীরা প্রথমে মেয়েটির ছবি দেখে ভালো ভালো বলছিল, কিন্তু যখন তারা শুনলো এই মেয়েটি জিহের বয়ফ্রেন্ড জাইসুর সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, তখন তারা মেয়েটির সম্পর্কে বাজে বাজে কথা বলতে শুরু করে। যেমন এই মেয়েটি ভালো না, সব ছেলেদের পেছনে বোধহয় এভাবেই ঘোরে এইসব। তো জাইসুর সাথে এই মেয়েটির কোনো সম্পর্ক আছে কিনা এটা শিওর হওয়ার জন্য সে জাইসুর ফ্রেন্ডকে মেসেজ করে এবং এসব জিজ্ঞেস করে, কিন্তু জাইসু তার ফ্রেন্ডের পাশেই ছিল। এজন্য আনফরচুনেটলি জাইসু জিহের মেসেজ দেখে ফেলে আর সে বুঝতে পারে জিহে তাকে সন্দেহ করছে। এজন্য সে জিহেকে ফোন করে বলে তোমার আমাকে সন্দেহ হচ্ছে, এটা আমাকে জিজ্ঞেস করলেই পারো। আমার বন্ধুর কাছ থেকে তোমাকে আমার সার্টিফিকেট নিতে হবে? শোনো, ওই মেয়েটা জাস্ট আমার ক্লাসমেট, ক্লাসের বাইরে কারোর সাথেই আমার কথা হয় না, আর ল্যাবে আমাদের গ্রুপ হয়ে কাজ করতে হয়। এজন্য কাজের খাতিরে যতটুকু কথা বলতে হয় ততটুকুই, এর বাইরে কারোর সাথে এক সেকেন্ড সময় আমি দেই না। আমি তোমাকে ভালোবাসি, আমার তোমাকে প্রয়োজন, আমার লাইফে অন্য কাউকে প্রয়োজন নেই। যদি অন্য কাউকেই আমার প্রয়োজন থাকতো তাহলে সেটা আমি তোমাকে সরাসরি বলতাম, কিন্তু তোমাকে লুকিয়ে অন্য কারোর সাথে আমার চোরের মতো রিলেশন করতে হবে? আমাকে এতটাই ছোট ভাবো তুমি? জিহে তখন বলে আমি আসলে বুঝতে পারছিলাম না কি করব, এজন্য আমি তোমার বন্ধুকে তোমার সম্পর্কে জিজ্ঞেস করে ফেলেছি। জাইসু বলে আমার অন্য কারোর সাথে প্রেম করতে হলে সেটা আমার বন্ধুকে না জানিয়েও করতে পারি, কিন্তু আমি পড়াশোনার বাইরে যতটুকু সময় পাই সেই সময়টা তোমার সাথেই কাটাই, এটা তুমি খুব ভালো করে জানো। এসব জেনেও তুমি আমাকে সন্দেহ করেছো, এটা কি আমাকে ছোট করা না? জিহে এই কথার কোনো উত্তর দিতে পারে না, সে চুপ করেছিল। জাইসু তখন রাগ করে ফোন রেখে দেয়। সেদিন রাতে তারা কেউ কাউকে ফোন করে না, একটা মেসেজও করে না। এর মানে তারা দুজনেই একে অপরের উপরে অভিমান করেছে। জিহের বান্ধবীরা তাকে বলছিল তোমার জাইসুকে এখন ফোন করা উচিত। জিহে বলে আমার সাথে এত রাগ দেখানোর পর আমি ওকে আবার ফোন করতে পারবো না, তাছাড়া আমি ফোন করলে জাইসু যদি আবার রেগে যায় আমার ভয় লাগছে, আমি ওকে ফোন করতে পারবো না। এদিকে জাইসু তাকে আর আজ রাতে ফোন করে না এবং মেসেজও করে না। তবে পরের দিন সকালে জাইসুর অনেক খারাপ লাগে জিহের জন্য, কারণ সে কালকে রাতে তার সাথে একটু রুড ব্যবহার করেছে। এই জন্য সে জিহেকে সরি বলার জন্য তাকে ফোন করছিল, কিন্তু এদিকে জিহের ফোনের চার্জ ছিল না, এজন্য তার ফোন বন্ধ ছিল। এজন্য জিহের ফোনে জাইসুর কল যাচ্ছিল না। জাইসু অনেকক্ষণ ধরে জিহেকে ফোন করে, কিন্তু সে অনেক চেষ্টা করেও জিহেকে ফোনে পায় না। এজন্য সে জিহেকে সরি বলে অনেকগুলো মেসেজ করে রাখে, যাতে জিহে অনলাইনে আসলে তার মেসেজগুলো পায়। সে মেসেজ করে খুব সুন্দর করে জিহেকে সরি বলেছে, আর সে জানিয়েছে খুব শীঘ্রই আমি তোমার সাথে দেখা করতে আসবো। এরপর জিহে যখন নিজের ফোন অন করে সে দেখে জাইসু তাকে অনেক মেসেজ পাঠিয়েছে। সে খুব সুন্দর করে তার কাছে সরি বলেছে, তাকে ভালোবাসার কথা বলেছে। এসব দেখে জিহের মন ভালো হয়ে যায়, কারণ কালকে তাদের ঝগড়ার জন্য জিহে অনেক নার্ভাস হয়ে গিয়েছিল, কিন্তু এখন তার অনেক ভালো লাগছে। আর সে যখন জানতে পারে জাইসু তার সাথে দেখা করতে তার কলেজে আসবে, তখন সে ভাবে সে কেন না জাইসুর সাথে নিজেই দেখা করতে তার কলেজে চলে যাক। এটা জাইসুর জন্য অনেক বড় সারপ্রাইজ হবে। জাইসু তাকে দেখে অনেক খুশি হবে। এরপর জিহে জাইসুর সাথে দেখা করতে যাওয়ার জন্য কলেজ থেকে 2 দিনের ছুটি নেয়, কারণ জাইসু যে কলেজে রয়েছে সে
সেখানে তার এখান থেকে ট্রেনে করে যেতে আসতে সময় লাগবে 16 ঘন্টা, মানে 8 ঘন্টা যেতে আরো 8 ঘন্টা আসতে লাগবে। তো এরপর জিহাদ জাইসুর কাছে যাওয়ার জন্য কলেজ থেকে ছুটি নিয়ে বের হয়ে যায়, কিন্তু রাস্তায় জিহের পার্টস চুরি হয়ে যায়। সেখানে তার ফোনও ছিল, এর জন্য সে কারোর সাথেই যোগাযোগ করতে পারছিল না। শেষমেশ সে পুলিশ স্টেশনে চলে যায় আর একজন পুলিশের কাছে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে পুলিশ অফিসার বলে, ঠিক আছে, আমরা তাহলে তোমার বয়ফ্রেন্ডকে ফোন করছি আর এখানে আসতে বলছি। কিন্তু জিহে বলে, না, আমি যে এখানে তার সাথে দেখা করতে এসেছি এটা আগেই ওকে জানাবেন না, আমি সরাসরি ওর সামনে গিয়ে দেখা করতে চাই। আপনি দয়া করে আমাকে ওর কলেজে পৌঁছে দিন, আর আমার খুব ক্ষুধা লেগেছে, আপনি কি আমাকে কিছু খেতে দিবেন? এরপর পুলিশ অফিসার জিহেকে একটা পাউরুটি খেতে দেয়। এরপরের দৃশ্যে দেখা যায় জিহে জাইসুর কলেজের ক্লাসরুমে বসে আছে আর সে সেই পাউরুটিটা খাচ্ছে যেটা পুলিশ অফিসার তাকে দিয়েছে। আর জাইসুকে এখানে আসতে খবর দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর জাইসু এখানে চলে আসে। জিহে জাইসুকে দেখে কেঁদে ফেলে আর তার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। জাইসু তাকে নিজের জ্যাকেট খুলে পরিয়ে দেয় যাতে তার ঠান্ডা না লাগে। এরপর তারা যখন বাইরে আসে তখন তারা দেখে বাইরে স্নোফল বা বরফের তুষারপাত হচ্ছে। এখানে তারা একসাথে এত সুন্দর একটা পরিবেশ পেয়ে অনেক এনজয় করে। আর এক পর্যায়ে জাইসু প্রথমবারের মতো জিহের ঠোঁটে কিস করে। এজন্য জিহে অনেক লজ্জা পেয়ে যায় আর লজ্জায় সে নিজের মুখ ঢেকে ফেলে। এখানে তারা একে অপরের সাথে অনেক এনজয় করে। এরপর রাতে জাইসু জিহেকে থাকার জন্য তার হোটেলে নিয়ে আসে। এখানে জিহে জাইসুর সাথে এক বেডে থাকতে কিছুটা অস্বস্তি ফিল করছিল। এরপর সে ওয়াশরুমে যায়। এখানে সে নিজের ড্রেস চেঞ্জ করছিল আর সে তার বান্ধবী শাওয়ের সাথে কথা বলছিল জাইসুর ফোন দিয়ে, কারণ তার ফোন তো হারিয়ে গেছে। এজন্য সে শাওকে সে কোথায় আছে জানাচ্ছে। জিহে শাওকে সবকিছু বলে যে তার ফোন হারিয়েছে, সে বিপদে পড়েছিল, তবে এখন সে জাইসুর সাথে রয়েছে এবং নিরাপদে আছে। তখনই জাইসু দরজা খুলে ফেলে আর জিহেকে এই অবস্থায় দেখে ফেলে। তখন জিহে একটা চিৎকার দিয়ে ফেলে আর তার হাত থেকে জাইসুর ফোন পড়ে যায়। শাও তখন ফোনের অপর প্রান্ত থেকে হাসতে হাসতে বলছিল, জাইসু তোমাকে এই অবস্থায় দেখে ফেলেছে নাকি? এটা বলে সে জোরে জোরে হাসছিল। এরপর যখন তারা একসাথে শুয়ে পড়েছিল তখন জাইসু ঘুমানোর জন্য লাইট অফ করে দেয়, কিন্তু জিহে আবার লাইট জ্বালিয়ে দেয়, কারণ সে একটু একটু ভয় পাচ্ছিল যে কিছু হবে কিনা। একটু পরে জাইসু আবারও লাইট অফ করে দেয় আর এবার সে জিহের কাছে আসতে শুরু করে। তখন জিহে আবারও লাইট অন করতে যায়, কিন্তু এবার জাইসু নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। সে জিহের কাছে আসতে শুরু করে। জিহেও এক পর্যায়ে জাইসুকে বাধা দেয় না। আর এখানে আজকে প্রথমবারের মতো তাদের একে অপরের সাথে শারীরিক সম্পর্ক হয়ে যায়। এরপর থেকে মাঝে মধ্যে ছুটে পেলে জিহে জাইসুর সাথে দেখা করতে আসতো। জাইসু জিহের সাথে দেখা করতে তার শহরে যেত। এভাবেই তাদের লং ডিস্টেন্স রিলেশনের মাঝে অনেকদিন পর পর তাদের একে অপরের সাথে দেখা হতো। তারা একে অপরের সাথে খুব কম সময় কাটাতো ঠিকই, কিন্তু সেই কম সময়টাও তাদের জন্য ভালোবাসায় ভরা মিষ্টি মুহূর্ত ছিল। আর বাকি সময়গুলোতে যখন তারা একে অপরকে পেত না তখন তারা একে অপরের সাথে মেসেঞ্জারে কথা বলতো। এক কথায় তাদের পৃথিবীটাই ছিল একে অপরকে ঘিরে। একদিন যখন জিহের রুমমেট বান্ধবীরা একসাথে বসে গল্প করছিল তখন জিহের তাদের সাথে গল্পে কোনো মনোযোগী ছিল না। সে ফোনে জাইসুর সাথে চ্যাটিং করছিল। জিহের ফ্রেন্ড শাও তখন বলে, তোমার সবসময় জাইসুর সাথে কথা বলতে হবে? কখনো কখনো ওকে একটু নিজের মতো সময় দাও। সবসময় ও তোমার জন্য ফোন হাতে নিয়ে বসে থাকবে, এটা কেমন কথা? তার কি একটু নিজের পার্সোনাল সময়ের প্রয়োজন নেই? এভাবে দিনরাত ধরে ওকে তুমি যদি ফোনে ব্যস্ত রাখো তাহলে এক সময় জাইসুর তোমার প্রতি ইন্টারেস্ট কমে যাবে। জিহে তখন ভাবে, হ্যাঁ তাই তো, তার তো জাইসুকে সবসময় ধরে রাখা ঠিক না। এজন্য এরপর থেকে সে জাইসুর সাথে কম সময় স্পেন্ড করতে শুরু করে। সে নিজের ফোনটা তার থেকে দূরে রাখে। সে জাইসুর সাথে যোগাযোগ করা কমিয়ে দেয়। এদিকে জাইসু জিহেকে ফোন করে পাচ্ছে না, কারণ জিহে নিজের ফোনটা একটু দূরে সরিয়ে রেখেছে। জাইসু এদিকে ভাবছে জিহে হয়তো তার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে, সে কি তাকে ভুলে যেতে চায়? এই ভাবনায় জাইসু অনেক চিন্তিত হয়ে যায়। এজন্য সে একা একা অনেক কষ্ট পাচ্ছিল। তারপরের দিন সন্ধ্যায় জিহে তার বান্ধবীদের সাথে একটা কনসার্টে যায়। এখানে তারা কনসার্ট এনজয় করার পাশাপাশি জিহে নিজের কিছু পিক তুলে ফেসবুকে আপলোড দেয়, যেখানে জিহে অনেক হাসি খুশি ছিল। এরপর যখন জাইসুর সাথে জিহের কথা হয়, জাইসু তখন বলে, ফেসবুকে তোমার পিক গুলো দেখলাম, কনসার্টে অনেক মজা করেছো তাই না? জিহে তখন জাইসুকে কিছু একটা বলতেই যাবে, তখন অপর পাশ থেকে জিহেকে তার বান্ধবী শাও ডেকে নিয়ে যায়। এজন্য তাকে জাইসুর ফোন কাটতে হয়। জাইসু কিছুদিন ধরে জিহেকে আগের মতো পাচ্ছে না। জিহে তার সাথে আগের মতো সময় দিচ্ছে না। জাইসু ভাবছে যে হয়তো তাকে ইগনোর করছে, সে তার সাথে কথা বলতে ইচ্ছুক না, এজন্য সে তাকে এড়িয়ে চলছে। জিহে হয়তো তাকে ভুলে যেতে চায়। এখন জাইসু ভাবছে তার কি করা উচিত। তারও কি জিহেকে ভুলে যাওয়া উচিত? জিহের জন্য এসব চিন্তায় সে কোনো কাজে মনোযোগ দিতে পারছে না। পরের দিন জিহে যখন কলেজে যাচ্ছিল তখন তার পেছন থেকে কেউ তাকে ডাক দেয়। আমরা দেখতে পাই তাকে যে ডেকেছে সে আর কেউ নয়, সে হচ্ছে জাইসু। জিহে জাইসুকে দেখে তার দিকে ছুটে যায়। এরপর জাইসু
তাকে সাথে করে ঘুরতে নিয়ে আসে। এখানে তারা একসাথে অনেক ছবি তোলে। এরপর সুযোগ বুঝে জাইসু জিহেকে জিজ্ঞেস করে, আমাকে তুমি কিছুদিন ধরে ইগনোর করছো কেন? তুমি আমার সাথে যোগাযোগ করা কমিয়ে দিয়েছো, এজন্য আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি কি কোনো কারণে আমার থেকে দূরে যেতে চাচ্ছ? এই কথা শুনে জিহে জাইসুকে জড়িয়ে ধরে বলে, আমি কখনো তোমার থেকে দূরে যেতে চাই না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি ভেবেছিলাম আমি তোমাকে সবসময় ডিস্টার্ব করলে তোমার ভালো লাগবে না, এজন্য আমি ইচ্ছা করে তোমার সাথে কম যোগাযোগ করেছি, যাতে তুমি আমার প্রতি বিরক্ত হয়ে আমাকে ছেড়ে না দাও। সত্যি কথা বলতে আমি তোমাকে অনেক মিস করেছি, কিন্তু তারপরেও তোমাকে ডিস্টার্ব করিনি। জাইসু তখন বলে, আমি কখনো তোমার কল বা মেসেজে ডিস্টার্ব হইনি। তোমার এক একটা কল মেসেজ আমার কাছে এক একটা ছোট ছোট খুশি। তুমি প্লিজ আমাকে এই খুশিগুলো থেকে বঞ্চিত করো না। এবার জিহে জাইসুকে কথা দেয় সে তাকে এখন থেকে আগের মতোই কল মেসেজ করবে। এরপর তারা দুজন দুজনকে কিস করে। তারপর তারা আবারও একসাথে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যায়, একে অপরের সাথে অনেক সুন্দর কিছু সময় কাটায়। এরপর জাইসু নিজের কলেজে ফিরে আসে। তারপর থেকে জিহে পড়াশোনার পাশাপাশি ছোট একটা পার্ট টাইম জব করতে শুরু করে। আর জব করে সে যে টাকা পায় সেই টাকা দিয়ে সে জাইসুর জন্য কোরিয়ারে মাঝে মধ্যে গিফট পাঠায়, আর জাইসু মাঝে মাঝে জিহের জন্য গিফট পাঠায়। এভাবেই চলতে থাকে তাদের মিষ্টির সম্পর্কটা। একদিন জাইসুর কাছে তাদের কলেজের হেড টিচার আসেন, আর তিনি জাইসুকে জানান, তুমি অনেক ভালো একটা সুযোগ পেয়েছো, এখন তুমি চাইলে অ্যাব্রোড গিয়ে পড়াশোনা করতে পারো। কিন্তু জাইসু জানায় সে অ্যাব্রোডে গিয়ে পড়াশোনা করতে চায় না। আসলে সে এখান থেকে মাঝে মধ্যে ছুটি নিয়ে জিহের সাথে দেখা করতে যেতে পারে, কিন্তু অ্যাব্রোড যাওয়ার পর সে এই সুযোগটা পাবে না, এজন্য সে অ্যাব্রোড গিয়ে লেখাপড়া করতে চায় না। কিন্তু হেড টিচার তাকে জানায়, আচ্ছা তোমাকে এখনই কোনো অ্যান্সার দিতে হবে না, তুমি কিছুদিন ভেবে আমাকে জানিও তুমি অ্যাব্রোড যেতে চাও কিনা। এদিকে আমাদের জিহেকে দেখানো হয় তার ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এজন্য সে হাতে একটু ব্যথা পেয়েছে। তখন শাও তার পাশে জিহের কেয়ার করছিল। আসলে শাও মেয়েটি জিহের খুব ভালো একজন বান্ধবী, সে বিপদে আপদে সবসময় জিহের পাশে থাকে। জিহের শাওকে রিকোয়েস্ট করে, আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা জাইসুকে জানিও না, এমনিতেই সে মেডিকেল পড়াশোনা নিয়ে অনেক প্রেসারে থাকে, তার উপর তাকে এক্সট্রা প্রেসার আমি দিব না। আর তখন এখানে সাইরি ও শাওর সাথে দেখা করতে চলে আসে। শাও তাকে দেখে বলে, তুমি এখানে কেন এসেছো? সাইরি বলে, আমার তোমার সাথে কিছু কথা আছে। এরপর শাওর সাইরিকে আলাদা একটি জায়গায় নিয়ে আসে। এখানে সে সাইরিকে জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাও? সাইরি বলে, কিছুদিন পরেই আমার এন্ট্রান্স এক্সাম শুরু হবে, আমি অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করব। আমি ভালো রেজাল্ট করলে তুমি আমাকে কি প্রমিস করেছিলে মনে আছে? শাও তখন বলে, ঠিক আছে আমি তোমার প্রপোজ অ্যাকসেপ্ট করব, তুমি যদি বল দিয়ে এখানে 10টা গোল করতে পারো তবে। এটা শুনে সাইরি বল দিয়ে একটার পর একটা গোল করে যাচ্ছিল, আর তার গোলগুলো একদম ঠিক মতো হচ্ছিল। ঠিক যখন সে 9টা গোল করে ফেলে তখনই শাও তাকে জড়িয়ে ধরে ফেলে আর বলে, তুমি যদি এখানে 10টা গোল নাও করতে পারো, আর তুমি যদি এন্ট্রান্স এক্সামে ভালো রেজাল্ট নাও করতে পারো, তাহলেও আমি তোমাকে ভালোবাসতাম, কারণ আমি নিজেও তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি, এবং এটা অনেক আগে থেকেই। যখন তুমি আমাকে প্রপোজ করোনি তার আগে থেকেই আমি তোমার প্রতি দুর্বল ছিলাম, কিন্তু কখনো আমি তোমাকে বলতে পারিনি। সাইরি তখন বলে, কিন্তু আমি যখন তোমাকে প্রপোজ করলাম তখন তো তুমি আমাকে বলে দিতে পারতে, তাহলে এতদিন আমার থেকে দূরে রইলে কেন? শাও বলে, তুমি আমাকে পাওয়ার জন্য যে ছোট ছোট পাগলামি করছিলে এটা দেখতে আমার খুব ভালো লাগছিল, কিন্তু আজ আমি নিজের ফিলিংস লুকিয়ে রাখতে পারিনি। হ্যাঁ সত্যি আমিও তোমাকে ভালোবাসি। এটা শুনে সাইরি অনেক খুশি হয়, আর খুশিতে সে 10 নম্বর গোলটিও করতে যায়, আর সৌভাগ্যবশত তার 10 নম্বর গোলটিও হয়ে যায়। এরপর তারা একে অপরকে আবারও জড়িয়ে ধরে, মানে তাদেরও সেটিংস হয়ে গেল। এদিকে জাইসু আর জিহেকে দেখা যায় তাদের রিলেশনের এখন 3 বছরের বেশি সময় হয়ে গেছে। এর মধ্যে জিহের পড়াশোনাও শেষ হয়ে গেছে। কিছুদিন পর থেকেই সে কোথাও ভালো একটা জব করতে পারবে। একদিন সে জাইসুর সাথে দেখা করতে তার শহরে চলে আসে, জাইসুকে না জানিয়ে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু এখানে এসে সে জাইসুকে অন্য একটি মেয়ের সাথে দেখতে পায়। এটা দেখে সে অনেক কষ্ট পায়, আর জাইসুর উপর রেগে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন জাইসু নিজ থেকে চিৎকার করে বলছিল, ওই মেয়েটা আমাদের হেড টিচারের মেয়ে, আমি তাকে একটু আগে বলছিলাম সেই জন্য তার বাবাকে কনভিন্স করে আমাকে 2 সপ্তাহের লম্বা একটা ছুটি নিয়ে দেয়, কারণ আমি এই সময়টা তোমার সাথে কাটাতে চাই। ওর সাথে আমি ছুটি নেওয়ার বিষয়ে কথা বলছিলাম, কারণ আমার তোমাকে দেখতে ইচ্ছা করে। আমি তোমার সাথে দেখা করার জন্য, তোমার সাথে কিছু সময় কাটানোর জন্য ছুটি নিতে চেয়েছিলাম, তবে সবচেয়ে ভালো হয় তুমি আমার পাশে থাকলে। অনেকদিন পর আমাদের মাঝে মাঝে একটু একটু কিছু সময়ের জন্য দেখা হওয়া, এটাতে আমরা কেউ সন্তুষ্ট না। লং ডিস্টেন্স রিলেশনে ভুল
ভুল বোঝাবুঝি একটু বেশি হয়, এজন্য আমি তোমাকে সবসময় কাছে পেতে চাই, তুমি আমার কাছে থাকো এটা চাই। তোমার তো এখন পড়াশোনা শেষ হয়েছে তাই না, তুমি এখানে একটা জব করো আর আমার পাশে থাকো, তুমি অন্য কোথাও চাকরি করতে যেও না, তুমি এখানে থাকলে আমরা প্রতিদিন একে অপরকে দেখতে পাবো, একে অপরের সাথে অনেক সময় কাটাতে পারবো, প্রতিটা সূর্যোদয় আমরা একসাথে দেখবো, প্রতিটা মুন নাইট অর্থাৎ জ্যোৎস্নার রাত আমরা একসাথে এনজয় করব। তাহলে আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি হবে না। জিহেরও জাইসুর এই কথাগুলো অনেক ভালো লাগে, এজন্য সে তার বাসায় গিয়ে তার বাবা মাকে জানায় সে এখানে কোনো জব করবে না, সে অন্য একটি শহরে চাকরি করতে চায়, মানে জাইসু যেখানে পড়াশোনা করছে সেখানে, কারণ জাইসুর মেডিকেল পড়া তো এখনো শেষ হয়নি। তো এখানে জিহের বাবা জানায় তোমার ইচ্ছার উপর আমি কখনো আপত্তি করিনি এবং করব না, কারণ আমাদের বিশ্বাস আছে আমার মেয়ে কোনো ভুল কিছু করবে না, তুমি যেখানে যাও সব সময় নিজের যত্ন নিবে, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের জানাবে। বাবা মায়ের কাছ থেকে এমন সুন্দর সাপোর্ট পেয়ে জিহের মন ভালো হয়ে যায়। এরপর সে চাকরির ইন্টারভিউ দিতে জাইসুর শহরে চলে আসে। জাইসু বাইরে তার জন্য ওয়েট করছিল। কিছুক্ষণ পর জিহে হাসি মুখে ইন্টারভিউ শেষ করে বের হয় আর জাইসুকে বলে আমার চাকরি হয়ে গেছে। এটা শুনে জাইসু অনেক খুশি হয় আর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। এরপর তারা একসাথে একটা বাড়িতে থাকতে শুরু করে আর তারা একসাথে তাদের মতো করে একটা সুন্দর জীবন কাটাতে শুরু করে। তবে একদিন রাতে জিহে জানতে পারে জাইসু অ্যাব্রোড গিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছিল, কিন্তু সে ওখানে জিহের জন্য যায়নি। এটা জেনে জিহে ভাবে তার জন্য জাইসুর লাইফে এত বড় সুযোগটা মিস হতে দেওয়া যাবে না, আর সে যদি এখানে থাকে তাহলে জাইসু কোনোদিনই তাকে ছেড়ে অ্যাব্রোড যেতে পারবে না। এজন্য সে পরের দিন সকালে জাইসু ঘুম থেকে ওঠার আগেই এখান থেকে নিজের শহরে ফিরে যেতে শুরু করে। এদিকে জাইসুর ঘুম ভাঙলে সে জিহেকে কোথাও খুঁজে পায় না, এজন্য সে জিহেকে ফোন করে বলে তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছো। জিহে বলে আমি তোমার কাছে এই মুহূর্তে থাকতে পারবো না জাইসু, কারণ আমি তোমার পাশে থাকলে তোমার অ্যাব্রোড যাওয়া হবে না, আমি চাই না আমার জন্য তোমার এত বড় সুযোগ মিস হয়ে যাক, তোমাকে অ্যাব্রোড যেতে হবে জাইসু। অ্যাব্রোডে যে পড়াশোনা করার সুযোগ সবাই পায় না, তোমার এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। লং ডিস্টেন্স রিলেশনশিপের এক্সপিরিয়েন্স তো আমরা করিয়ে নিয়েছি বিগত 3 বছরে, আর একটা বছর না হয় আমরা আবারও লং ডিস্টেন্স রিলেশনশিপই কন্টিনিউ করব। তারপর তুমি যখন পড়াশোনা শেষ করে ফিরে আসবে তখন আমরা সারা জীবনের জন্য আবার একসাথে হব, সে পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে আমাদের। আর এখন তুমি অবশ্যই পড়াশোনা করতে অ্যাব্রোড যাবে, এটা আমার রিকোয়েস্ট। এসব শুনে জাইসু বলে ঠিক আছে আমি তোমার কথায় অ্যাব্রোড যাব, কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি আমাকে কখনো ভুল বুঝতে পারবে না। লং ডিস্টেন্স রিলেশনের ফলে অনেক সময় অনেক ভুল বোঝাবুঝি হয়, মাঝে মধ্যে এই ভুল বোঝাবুঝির জন্য অনেক সময় অনেক লম্বা দূরত্বের সৃষ্টি হয়। ভুল বোঝাবুঝির জন্য আমি তোমাকে হারাতে পারবো না, তুমি আমাকে প্রমিস করো আমাকে কখনো ভুল বুঝবে না। এবার জিহে জাইসুর কাছে প্রমিস করে সে তাকে কখনো ভুল বুঝবে না। এখানে তারা একে অপরের থেকে বিদায় নেয়। বিদায় নেওয়ার সময় তারা দুজনেই কাঁদছিল আর তাদের একসাথে কাটানো সুন্দর মুহূর্তের স্মৃতিগুলো তাদের চোখের সামনে ভাসছিল। তাদের দুজনেরই একে অপরকে বিদায় দিতে অনেক কষ্ট হচ্ছিল। এরপর জাইসু পড়াশোনা করতে অ্যাব্রোড চলে যায়। সেখানে গিয়ে জাইসু পড়াশোনার পাশাপাশি আগের মতোই জিহের সাথে ভিডিও কলে কথা বলতো। জিহেও তার কাজ শেষ করে বাকি সময়গুলো জাইসুর সাথে কাটাতো। তারা ভিডিও কলে একে অপরের সাথে ডান্সও করতো। এভাবে 1 বছর পার হয়ে যায়। জাইসুর আর জিহের সম্পর্ক এখনো আগের মতোই আছে। একদিন জাইসু জিহের ফোনে একটা ভয়েস মেসেজ পাঠায়। জিহে সেই ভয়েসটা শুনছিল, যেখানে জাইসু তাকে বলেছে আমাদের রিলেশনে আমরা অনেক কষ্ট পেয়েছি, একে অপরের থেকে অনেক দূরে থেকেছি। এরপর যখন আমরা অনেক দিন পর পর একে অপরের সাথে দেখা করতাম আর একসাথে সুন্দর কিছু সময় কাটাতাম, সেই সময়গুলো আমার কাছে অনেক ভালো লাগতো, এতটাই ভালো লাগতো যার ব্যাখ্যা পৃথিবীর কোনো কবি উপন্যাসিক দিতে পারবে না। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে ডায়মন্ডের চেয়ে মূল্যবান। আমি সেই মূল্যবান জিনিসটাকে সারা জীবনের জন্য পেতে চাই। তোমার থেকে দূরে থাকার এক একটা দিন আমার কাছে অনেক বেশি যন্ত্রণার। আমি আর তোমার থেকে দূরে থাকতে চাই না। আমি তোমার জন্য পড়াশোনা শেষ করে ফিরে এসেছি। আমি তোমার জন্য আমাদের সেই জায়গাটায় অপেক্ষা করছি যেখান থেকে তুমি আর আমি একসাথে থাকার প্ল্যান করেছিলাম। তুমিও এখানে চলে আসো। জাইসু তার কাছে ফিরে এসেছে এটা জানতে পেরে জিহের খুশির ঠিকানা থাকে না। সে ছুটে যেতে শুরু করে জাইসুর কাছে। অনেক দিন সে জাইসুকে সামনাসামনি দেখেনি, তার যেন আর তর সইছে না জাইসুকে দেখার। সে এখন জাইসুকে দেখতে চায়। এরপর সে সেই জায়গায় চলে আসে যেখানে জাইসু তার জন্য ওয়েট করছিল। আর ফাইনালি এত দিন পর তারা একে অপরের সামনাসামনি হয়। এরপর তারা একে অপরকে বুকে জড়িয়ে ধরে। জাইসু এবার বলে আমি আর কখনো তোমার থেকে দূরে কোথাও যাব না, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। জিহে বলে আমিও সারা জীবন তোমার সাথে থাকবো, আর চিন্তা করো না সব দূরত্ব শেষ হয়ে গেছে, আমি আর কখনো আমাদের দূরত্ব হতে দিব না। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে আর তাদের রিলেশনের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত সবকিছু কল্পনা করে কিভাবে তাদের রিলেশন শুরু হয়েছে আর কিভাবে তারা আজকে এখান পর্যন্ত।